সুপ্রিয় শিক্ষার্থী, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো এবং সুন্দর মধ্যে বাসায় পড়াশোনা করো। তো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রিপন চন্দ্র নায়ক, সহকারী শিক্ষক, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ, গোলাপগঞ্জ, সিলেট। আজকের পাঠে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিশেষ ষোড়শ অধ্যায়ের পরিমিতি অংশ নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করো, আমরা সে আগের শিক্ষণফলের উপরে আলোচনা করব। এটি যেহেতু একটি বড় শিক্ষণফল, তাই আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এর অংশ বিশেষ অর্থাৎ বিভাজিত শিক্ষণফল নিয়ে আলোচনা করছি। আজকে বিভাজিত শিক্ষণফলের মধ্যে রয়েছে, একটু খেয়াল করে দেখো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। অর্থাৎ আজকে দুটো সূত্রই কাজে লাগবে। একটি হচ্ছে ত্রিভুজের যে সূত্রটি আছে, জেনারেল সূত্রটি, সেটি, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটিও কাজে লাগবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে বাহুবেদী তোমরা তিনটি ত্রিভুজ দেখছো, এই তিনটি ত্রিভুজের মধ্যে যে ত্রিভুজের তিন বাহু সমান তাকে বলে, হ্যাঁ ঠিকই বলেছ, সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে আজকেও আমরা সমবাহু ত্রিভুজে এই শেষ ক্লাসটি করব। এরপরে আরেকটি ক্লাস করব, সেটি হচ্ছে সৃজনশীল সংক্রান্ত, যেগুলো এসএসসি পরীক্ষায় আসে, সেই এসএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে একটু খেয়াল করে দেখো, সমবাহু ত্রিভুজে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বা কমালে ক্ষেত্রফল এত বেড়ে যায় কমে যায়, সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় বা বাহুর দৈর্ঘ্য নির্ণয়। আজকে আমরা জানবো কিভাবে ক্ষেত্রফল কতটুকু বাড়াইলে, অর্থাৎ প্রশ্নগুলি ঠিক এমন থাকবে যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার, অর্থাৎ আগের মতোই 4 মিটার রেখেছি। বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, আগে কিন্তু বলে দেওয়া ছিল যে 2 মিটার বাড়ালে, এখন কিন্তু আমরা বলছি বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 5√3 বর্গ মিটার বেড়ে যায়। তাহলে একটু খেয়াল করে দেখো, তোমার কি জিনিসটা দেওয়া আছে সেটা তোমাকে লিখতে হবে। এখন কিন্তু তুমি একটা বিষয় জানো, আগের অঙ্কে ছিল যে তুমি যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য জানো না, কিন্তু এখন তুমি বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি যেহেতু বাহুর দৈর্ঘ্য জানো, তাহলে লিখে ফেলো, দেওয়া আছে এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার। তাহলে নিশ্চয়ই তুমি সূত্রের সাহায্যে ক্ষেত্রফল বের করতে পারবে, যে সেটা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, ক্ষেত্রফল হচ্ছে √3/4, যেহেতু বাহু স্কয়ার সেহেতু বাহু যেহেতু 4 তাই 4 মিটার, আমরা বর্গ মিটারটা আলাদা করে দিয়েছি বর্গ মিটার। তাহলে দেখো, আমরা যদি এটি রাখলাম, কারণ এটা রাখলেই আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বাড়ালে ক্ষেত্রফল বাড়ে সেটা আমি জানি না, বিধায় আমরা ধরে নিলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়ালে, একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে, অর্থাৎ আগে যা ছিল 4 মিটার তার সাথে আরো x যোগ হয়ে হলো 4 + x মিটার। তাহলে এইটা যদি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে √3/4 এই বাহু স্কয়ার, অর্থাৎ 4 + x হোল স্কয়ার বর্গ মিটার। তাহলে দেখো, আমরা আগের ক্ষেত্রফল পেয়ে গেলাম, আর বাহুর দৈর্ঘ্য x মিটার বাড়াইলে যে ক্ষেত্রফল হবে সেটাও জেনে নিলাম। আমরা এখন একটু খেয়াল করে দেখো, প্রশ্ন মতে আমরা কিন্তু এই কথা বলতেই পারি যে বর্ধিত ক্ষেত্রফল, অর্থাৎ বাড়ানোর পরে যে ক্ষেত্রফল এসেছে সেটা থেকে যদি আমরা আগের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, অর্থাৎ পূর্বের ক্ষেত্রফল বিয়োগ করে দিই, তাহলে কিন্তু জেনে যাব যে ক্ষেত্রফল কত বেড়েছে, আর এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এইটাই হচ্ছে বর্ধিত ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখলাম বর্ধিত ক্ষেত্রফল বিয়োগ হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, একটু খেয়াল করে দেখো, এটি হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। তাহলে এই পূর্বের ক্ষেত্রফল এখানে আসছে, আর ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, কত, 5√3। তাহলে এই 5√3টাও এখানে বসে।
বসার পরে একটা সমীকরণ হয়েছে। এই সমীকরণ থেকে x এর মান বের করলেই আমরা পেয়ে যাব যে বাহুর দৈর্ঘ্য কত বাড়ালে এর ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যায়। তো আমরা এটি একটি চিত্রের মাধ্যমে দেখতে পারি। একটু ভালো করে খেয়াল করে দেখো, এইটি হচ্ছে বর্ধিত ক্ষেত্রফল। অর্থাৎ এই যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 থেকে x মিটার বাড়ানোর পরে যে ক্ষেত্রফল হচ্ছে সেটি হচ্ছে এটা। আর আগের ক্ষেত্রফলটি ছিল, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই অংশটা। অর্থাৎ এই খেয়াল করে দেখো, √3/4 ইন্টু 4 স্কয়ার, এইটা। তাহলে দেখো আগেরটা যদি আমরা বাদ দিয়ে দিই এই অংশটুকু, দেখো তাহলে কিন্তু পেয়ে গেলাম যে ক্ষেত্রফল কতটুকু বেড়েছে। তাহলে এখন আমরা এই যে সমীকরণটা পাইলাম, এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো, এইটার মধ্যেও কি আছে, √3/4, এবং এই পদেও আছে √3/4। তাহলে এখানে যেহেতু দুইটি পদ আছে, এই দুইটি পদ থেকে আমরা √3/4 কমন নিব। তাহলে দেখো √3/4 যদি কমন নিই, তো এখানে থাকতেছে 4 + x হোল স্কয়ার, আর মাঝখানে তো মাইনাস আছে, আর থাকছে হচ্ছে 4 স্কয়ার। তাহলে বাম পক্ষ শেষ হয়ে গেল, আর ডান পক্ষে আছে হচ্ছে 5√3। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা x এর মান যদি বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটু খেয়াল করে দেখো। আমাদের প্রথমে করতে হবে, একটু খেয়াল করে দেখো, এই অংশটাকে প্রথমে বাদ দিতে হবে। অর্থাৎ কোন একটা ভগ্নাংশ যদি আমরা বাদ দিতে চাই তাহলে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করে ফেলব। অর্থাৎ 3√3/4 আছে, তো আমরা 4/√3 দিয়ে গুণ করলে এই অংশটা শেষে এইটুকু থাকবে। তাহলে দেখো আমরা ডান পক্ষে এই অংশটা নিয়ে যাই, সেটা হচ্ছে এই যে 4 + x হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার। তাহলে দেখো, বা 4 + x হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার, আর এইটা কাটা গেল। কেন কাটা গেল? এর বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করেছি। তাহলে ডানের যে সংখ্যাটি আছে একটু খেয়াল করে দেখো, এটা লেখার পরে আমরা তার বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ এই যে 4 উপরে আর √3 নিচে, তাহলে 4/√3 দিয়ে গুণ করব। এখন কি করব আমরা একটু খেয়াল করে দেখো, এই √3 দ্বারা 5√3 কে ভাগ করব। তাহলে আমরা ভাগ করি, বল হচ্ছে 5। তাহলে দেখো বাম পক্ষে যেটা আছে সেটা ঠিকই রইল, আর ডান পক্ষে এই 5 আর এই 4 গুণ করলে 4×5 20 বা 20, এই আমরা 20 বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে দুটো সূত্র আসছে, একটু খেয়াল করে দেখো। তুমি এইটাকে a + b হোল স্কয়ার সূত্র মনে করতে পারো, অথবা এই পুরোটাকে যদি a মনে করো তাহলে a স্কয়ার মানে b স্কয়ার হয়। সেটা আমরা পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি। তুমি এখন যে কোনো একটি সূত্র প্রয়োগ করে এই অঙ্কটি করতে পারো। তাহলে খেয়াল করো, প্রথম আমরা এই যে অংশটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখো, 4 + x হোল স্কয়ার, এটাকে a + b হোল স্কয়ার সূত্র মনে করে আমরা ভাঙাইতে পারি, এটা হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার হচ্ছে 4 স্কয়ার, আর 2ab হচ্ছে 2 তো থাকতেছি, এটা হচ্ছে 4, আর একটু খেয়াল করে দেখো আমরা যে b পাচ্ছি সেটা হচ্ছে x। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে x স্কয়ার। একটু সূত্রটা দেখে নেই, a + b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার + 2ab। এখানে এই a এর পরিবর্তে 4 বসানো হয়েছে, আর b এর পরিবর্তে x। আশা করি বুঝতে পারছো। তাহলে এখনো বাকি রয়েছে কত, -4x স্কয়ার, বসাই দেব -4x স্কয়ার, আর ইকুয়াল টু হচ্ছে এই পাশে 20। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে 4x স্কয়ার প্লাস আছে আর 4x স্কয়ার মাইনাস আছে, এটাকে ক্যান্সেল করে দাও। তাহলে তুমি এখানে যেটা পাইলে সেটা যদি একটু সাজিয়ে লেখো, একটু খেয়াল করে দেখো, একটা x স্কয়ার পাইছো, গাছ যেটা বড় সেটা আগে লেখো, আর এই যে অংশটা আছে 2 * 4 * x, এটা গুণ করে নাও, কত হচ্ছে 8x, আর এইখানে যেটা আছে সেটা একটু খেয়াল করে দাও, ইকুয়াল টু হচ্ছে 20। এখন আমরা কি করব, এই 20টাকে বাম পাশে এনে একটা সমীকরণ যেটা আছে সেই সমীকরণটা গঠন করে আমরা এখান থেকে মানে উৎপাদক বিশ্লেষণ করে তারপর x এর মান বের করার চেষ্টা করব। তাহলে দেখো x স্কয়ার আর 4x তো 8x তো আছে, আর ওই পাশ থেকে তোমার 20টা এই পাশে এসে -20 হয়ে গেল, ইকুয়াল টু 0। অথবা তুমি উভয় পক্ষ থেকে 20 বিয়োগ করে পাই এই কথা লিখলেও হবে। তাহলে দেখো এইরকম অঙ্ককে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কোনো কমন কাজে লাগে না, কোনো সূত্র কাজে লাগে না। তখন এই মধ্যপদকে বিশ্লেষণ করে আমাদের এই উৎপাদকটি বিশ্লেষণ করতে হয়। সেই ক্ষেত্রে এই x স্কয়ার এবং -20 অর্থাৎ এই ধ্রুবপদ আর সর্বোচ্চ ঘাতের সহগ এগুলো ঠিক থাকে। তাহলে দেখো এটা x স্কয়ার থাকছে, আর এই যে মাঝখানের যে সংখ্যাটি আছে খেয়াল করে দেখো, এটি হচ্ছে
8x, এই 8x কে আমরা উৎপাদকে বিশ্লেষণ মানে ভাঙাবো, অর্থাৎ এই ধ্রুবপদ আর চলকের সর্বোচ্চ ঘাতের সহগ প্রথমে গুণ করে নিতে হয়। এখানে তো 1 আছে আর এখানে 20, তাহলে গুণ করলে হচ্ছে 20। এই 20 দুইটি উৎপাদক এমন ভাবে বের করতে হবে যাতে আমার যোগ করলে আমরা এই 8x পাবো এবং গুণ করলে এই যে দুইটা গুণ আছে অর্থাৎ -20x² হবে। একটু খেয়াল করে দেখো, আমরা যদি এমন লিখি 10x - 2x, তাহলে দেখো 10x থেকে 2x যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8x। আবার এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু -20x² হবে, যা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, এই যে -20 আর এই যে প্রথমে আছে হচ্ছে x², এই দুইটার গুণফলের সমান। তারপরে দেখো ইকুয়াল টু 0 আছে। এখন আমরা কি করব, একটু খেয়াল করে দেখো, এই যে দুইটি পদ আছে, প্রথম দুইটা পদ, এই প্রথম দুইটা পদ থেকে আমরা একটু বড় করে দিচ্ছি তোমার বোঝানোর জন্য, এই প্রথম দুইটা পদ থেকে আমরা একটা x কমন নিব, থাকবে x + 10। এখন এই দ্বিতীয় যে দুইটা পদ আছে এর পরের দুইটা পদ, প্রথম দুইটার পরের যে দুইটা পদ, এটাও একটু বড় করে দিই তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এইখান থেকে দেখো কমন নিতে হবে, প্রথমে এই চিহ্নটা নিলাম মাইনাস, আর এই 2x আর 20 দুইটাকে ভাগ যায় এরকম সংখ্যাই হচ্ছে কমন, তাহলে -2, তাহলে এখানেও থাকবে অর্থাৎ আগেরটাই থাকবে, অর্থাৎ এই 2 দ্বারা এটাকে ভাগ করলে 1 অর্থাৎ x, আর এইখানে থাকতেছে এই যে মাইনাস থাকার কারণে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 10 ইকুয়াল টু 0। তাহলে দেখো চারটা পদ ছিল, এখন দুইটি পদ হয়ে গেল। এই দুইটি পদ থেকে আবার দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে x + 10 x + 10 x + 10 কমন যাচ্ছে, তাহলে এটা কমন নিয়ে গেলে এখানে থাকতেছে, দেখো এই প্রথম পদে থাকতেছে x আর দ্বিতীয় পদে থাকতেছে হচ্ছে -2। এটা একটু বড় করে দিই বুঝতে আমাদের সুবিধা হবে, তাহলে এই x - 10 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা উৎপাদক করে ফেলেছি বাম পক্ষে। এখন এই যে দুইটি আমরা রাশি পেলাম, সেই দুইটি রাশির গুণফল যদি 0 না হয়, যে কোনো একটা যদি 0 না হয় তাহলে তার গুণফল 0 হবে না। সেজন্য আমরা লিখব, সুতরাং এই যে হয় এত সমান 0 অথবা এত সমান 0, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 10 + x = 0 অথবা x + 10 = 0 অথবা হচ্ছে x - 2 = 0। তাহলে একটু খেয়াল করে দেখো, x = হচ্ছে -10 অথবা x = হচ্ছে 2, তাহলে একটা নেগেটিভ মান পেলাম, একটা পজিটিভ মান পেলাম। দেখো কখনো কিন্তু বাহুর দৈর্ঘ্য বা প্রস্থ, হ্যাঁ, কোনো জিনিসের যে কোনো ক্ষেত্রে দৈর্ঘ্য বা প্রস্থ ঋণাত্মক হয় না। তাহলে আমরা বলতে পারি যে এখানে x = -10 গ্রহণযোগ্য নয়, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। সেজন্য আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 5√3 বর্গমিটার বেড়ে যাবে। আশা করি বুঝতে পারছো তোমরা। আমরা এখন একটু দেখব যে বাহুর দৈর্ঘ্য কমালে কিভাবে করা যায়, অর্থাৎ এর বিপরীত অঙ্কটি। অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আগের মতোই দেখো আসছে হচ্ছে কত, 4 মিটার, আর বাহুর দৈর্ঘ্য কত মিটার কমালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার কমে যায়। তাহলে একটু খেয়াল করো, মনে করি আগের মতোই দেখো, বাহুর দৈর্ঘ্য তুমি জানো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার, তাহলে আমরা ক্ষেত্রফল পাচ্ছি √3/4 × 4 মিটার স্কয়ার অথবা 4 স্কয়ার বর্গমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি তুমি x মিটার কমাও তাহলে ক্ষেত্রফল তো কমবে, বাহুর দৈর্ঘ্যটাও কমে যাবে। তাহলে বাহুর দৈর্ঘ্য আগে ছিল 4, এখন কমে হয়ে যাচ্ছে 4 - x মিটার। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্য যখন 4 - x, তখন ক্ষেত্রফল হবে √3/4 × 4 - x হোল স্কয়ার বর্গমিটার। তাহলে এটা হচ্ছে হ্রাসকৃত ক্ষেত্রফল, আর এটি হচ্ছে আগের ক্ষেত্রফল। তাহলে আগের ক্ষেত্রফল থেকে যেহেতু পরের ক্ষেত্রফলটি কম, সেক্ষেত্রে আমরা বিয়োগ করে দিলেই কিন্তু পেয়ে যাব প্রশ্নে যে উল্লেখ আছে 3√3 বর্গমিটার কমে যায় সেটা।
তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা প্রশ্ন মতে লিখতে পারি আগের যে ক্ষেত্রফলটা আছে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে বড় ক্ষেত্রফলটা আগেরটা, পরে তো বাহু কমে গিয়ে ক্ষেত্রফলটা ছোট হয়ে গেছে, সেই ছোট ক্ষেত্রফলটি যদি আমরা এখানে নিয়ে বিয়োগ করে দিই, তাহলে এটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ এটাকে আমরা বেনিশ করে দিচ্ছি। খেয়াল করে দেখো, তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে কতটুকু ক্ষেত্রফল কমে গেছে, সেটা হচ্ছে 3.3। তাহলে দেখো আমরা যা পাইলাম সেটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল বিয়োগ হ্রাসকৃত ক্ষেত্রফল সমান হচ্ছে এই ক্ষেত্রফল যতটুকু কমেছে। তাহলে পূর্বের ক্ষেত্রফল হচ্ছে এইটি, তাহলে এই ক্ষেত্রফলটি আমরা এখানে বসিয়ে দিলাম, আর হ্রাসকৃত ক্ষেত্রফল হচ্ছে এটি এনে বসাইলাম, আর কতটুকু কমেছে সেটা প্রশ্নে আছে দেখো 3.3, তাহলে এইটাও এখানে এনে বসিয়ে দিলাম, ফলে আমাদের একটি সমীকরণ হয়ে গেল। এখানে দেখো একটি অজানা চলক আছে, সেটি হচ্ছে দেখো ভালো করে x, তাহলে x এর মান বের করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। ঠিক আগে যেভাবে করেছি সেইভাবে করলেই হবে। একটু খেয়াল করে দেখো, এইটার এই পদেও আছে √3/4 আর এই পদেও আছে √3/4, তাহলে আমরা √3/4 কমন নিয়ে যাব, তাহলে থাকবে হচ্ছে 4 স্কয়ার মাইনাস হচ্ছে 4 - x হোল স্কয়ার, আর ডান পক্ষে হচ্ছে 3.3। তাহলে একটু খেয়াল করে দেখো, এই ডান পক্ষে আমরা কি করব, এই ডান অংশে করব অঙ্কটি, এই যে বামে যে √3/4 আছে তার বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে এটা বাদ হয়ে যাবে, তাহলে থাকছে হচ্ছে 4 স্কয়ার মাইনাস 4 - x হোল স্কয়ার, আর ডানে যে সংখ্যাটি আছে 3.3 সেটা হবে, আর এটার বিপরীত ভগ্নাংশ অর্থাৎ 4/√3 দিয়ে গুণ হবে। তো তখন আমরা √3 দিয়ে 3.3 কে ভাগ করলে ফল পাবো হচ্ছে 3, আর বাম পক্ষ ঠিকই থাকছে, ডান পক্ষ যখন গুণ করব 3 4 12 হবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা এটাকে ভাঙিয়ে গেলাম, কত হচ্ছে দেখো একটু ভালো করে খেয়াল করে, 4 4 16, আর এই যে অংশটা এটা a - b হোল স্কয়ার সূত্র আছে, তাহলে মাইনাসটা বামে থাকতেছে, তাহলে a স্কয়ার হচ্ছে 4 স্কয়ার, 2ab মানে -2ab মানে হচ্ছে -2 * 4 * x, আর প্লাস b স্কয়ার হচ্ছে x স্কয়ার। আমরা একটু সূত্রটা দেখে নিতে পারি যে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 2ab + b স্কয়ার, এই সূত্রটাই প্রয়োগ করেছি এখানে, a এর পরিবর্তে 4 আর b এর পরিবর্তে x ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো, ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে আমরা একটু খেয়াল করি, এই অংশটাকে আমরা ভাঙানোর চেষ্টা করি, একটু সরল করার চেষ্টা করি। এখানে 16 আছে, মাইনাস একটু খেয়াল করে দেখো, 4 4 16, আর এটা হচ্ছে -4x, আর এটা হচ্ছে x স্কয়ার, বন্ধনী ক্লোজ করে দিলাম, ইকুয়াল টু 12। এখন এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তাই আমরা গুণ করব, প্লাস 16, এটা দেখো প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর এইটাও কি হলো দেখো, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর এটা খেয়াল করে দেখো প্লাস আছে মাইনাস হবে, ইকুয়াল টু 12। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এই যে দেখো প্লাস 16 আর -16 আমরা ক্যান্সেল করে দিতে পারি, আর এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো -x স্কয়ার, আর এইটা হচ্ছে প্লাস 8x, আর এই অংশটাকে আমরা আর 12টাকে এই পাশে নিয়ে আসছি, -12 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা জায়গা কম তাই একটু উপরে তুলে নিলাম। এখন একটু খেয়াল করো, এটার প্রথমে মাইনাস আছে, তাই উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে নেব, তাহলে এটা হবে x স্কয়ার, এটা হবে -8x, আর এটা হয়ে যাবে +12 ইকুয়াল টু 0। আগের মতোই এটাকে আমরা মধ্যপদকে বিশ্লেষণ করে, অর্থাৎ মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর যেটি বলো, সেটা প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব বাম পক্ষে, আর x এর মানটা বের করে ফেলবো। তারপরে খেয়াল করে দেখো, এই x স্কয়ার, আর এটাকে আমরা লিখছি হচ্ছে দেখো -6x আর -2x, অর্থাৎ এই 12কে এমন ভাবে বিশ্লেষণ করলাম, দেখো এই দুইটা যদি আমরা যোগ করি, ভালো করে খেয়াল করে দেখো, -6x আর -2x, তাহলে যোগ করলে হবে -8x, আবার যদি আমরা গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণে 12 x স্কয়ার, অর্থাৎ এই যে 12 আছে আর এই যে প্রথম যে আছে x স্কয়ার, এই দুইটার গুণের সমান হবে, ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুইটি পদ থেকে আমরা কমন নিব হচ্ছে x, থাকবে x - 6, আর যে দ্বিতীয় পদটি একটু খেয়াল করে দেখো, দ্বিতীয় দুইটি পদ আছে, এগুলো একটু বড় করে দিচ্ছি, এখান থেকে তুমি কমন নিতে পারো -2, থাকবে হচ্ছে x - 6 ইকুয়াল টু 0।
তাহলে খেয়াল করে দেখো, এখন চারটা পদ থেকে দুটো পদ হয়ে গেল। এই দুইটা পদ থেকে এই যে যে অংশটা আছে একটু খেয়াল করে দেখো, x মাইনাস সিক্স দুইটি পদই আছে, তাই এটা আমরা কমন নিতে পারি। আর এখানে থেকে যাবে হচ্ছে দেখো, এই যে একটু বড় করে দিচ্ছি x, আর এটা থেকে যাবে মাইনাস টু, তাহলে x মাইনাস টু ইকুয়াল টু জিরো। তাহলে দেখো দুইটি রাশির গুণফল জিরো হচ্ছে, তাদের মধ্যে যে কোনো একটি জিরো হবে। তাহলে আমরা বলতে পারি সুতরাং x মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো অথবা x মাইনাস টু ইকুয়াল টু জিরো। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে সিক্স অথবা x ইকুয়াল টু হচ্ছে টু। তাহলে দেখো আমরা দুইটা পজিটিভ মান পাইলাম, এক্ষেত্রে আমরা দুইটাকে গ্রহণ করতে পারতাম, কিন্তু খেয়াল করে দেখো ত্রিভুজটির যদি একটু খেয়াল করে দেখো, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্যই আছে হচ্ছে কত, এই যে 4 মিটার। তাহলে 4 মিটার থেকে কি তুমি 6 মিটার বিয়োগ করতে পারবা? না। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার কমালে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার কমে যায়। এই যে এবিসি একটি ত্রিভুজ, এটার মাঝখানে একটি বিন্দু নিয়ে আমি তিনটি ত্রিভুজ তৈরি করব। একটু খেয়াল করে দেখো, এটার মাঝখানে একটি ত্রিভুজ আছে। দেখো এই পার্পল কালার ত্রিভুজের মধ্যে লম্ব কিন্তু হচ্ছে দেখো ওডি, আর ভূমি হচ্ছে বিসি। এটা স্পষ্টই বুঝতে পারতেছো। কিন্তু এই ত্রিভুজটাকে যদি আমি এইভাবে নিয়ে যাই, তাহলে কিন্তু বলতে পারবো যে কোনটা লম্ব। তাহলে একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এবিসি ত্রিভুজের ভিতরেও কিন্তু এও সি ত্রিভুজ আছে। সেই ত্রিভুজের এটি হচ্ছে লম্ব, অর্থাৎ ওই হচ্ছে লম্ব, আর এই যে এসি হচ্ছে ভূমি। আবার এই পাশে যদি আনি একটু খেয়াল করে দেখো, তাহলে এ ও বি ত্রিভুজের মধ্যে বি হচ্ছে লম্ব আর এ বি হচ্ছে ভূমি। এখন আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো এইটার উপর ভিত্তি করে। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এটি তোমাদের 16.1 নম্বর অঙ্কে আছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো, মনে করি এবিসি একটা ত্রিভুজ, এর অভ্যন্তরে একটা বিন্দু নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা যে সমবাহু ত্রিভুজ, তার এই জন্য এর এবি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে সিএ বাই এসি, এইটুকু সমান হচ্ছে এ। তাহলে আমরা ধরে নিচ্ছি এটি একটি সমবাহু ত্রিভুজ, আর বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম বা ধরে নিলাম, সেটা হচ্ছে এ। তাহলে খেয়াল করে এর অভ্যন্তরে একটা বিন্দু হচ্ছে ও। ও বিন্দু থেকে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে ওডি, এইটা সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এবি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ও ই সমান হচ্ছে 7 সেন্টিমিটার, আর এই বিসি এর উপর হচ্ছে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ও এফ সমান হচ্ছে 8 সেন্টিমিটার। ফলে দেখো আমরা এর এই বিন্দু থেকে এই বাহু তিনটির উপর লম্ব দূরত্ব পেয়ে গেছি। ফলে আমরা যদি কি করি, এই ও বিন্দুর সাথে এ বিন্দু যোগ করে দিই, ও বিন্দুর সাথে বি বিন্দু যোগ করে দিই, ও বিন্দুর সাথে সি বিন্দু যোগ করে দিই, অর্থাৎ ও এ, ও বি এবং ও সি যোগ করি, তাহলে দেখো তিনটি ত্রিভুজ পেয়ে যাবো এইভাবে। একটু খেয়াল করে দেখো, এই অংশটা একটা ত্রিভুজ পাইছি, সেটা হচ্ছে এ ও সি। এই ত্রিভুজের আমরা একটু আগে দেখেছি এটি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ এসি ইন্টু ওডি। আমাদের এসি এর মান হচ্ছে এ আর ওডি এর মান হচ্ছে 6। আমরা দুইটা মান বসিয়ে দিই, তাহলে দেখো এটা আমরা সরল করে পাচ্ছি হচ্ছে 3a। আবার এই দিকে দেখো একটা খেয়াল করে, এই অংশটা যে এ ও বি, এটিও একটি ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজের দেখো লম্ব হচ্ছে 7 আর ভূমি হচ্ছে দেখো এই যে এ বি মানে হচ্ছে এ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা, সেই ক্ষেত্রে ভূমিটা হচ্ছে এ বি আর উচ্চতাটা হচ্ছে ও এ। তাহলে এ বির মান এ আর ও এর মান হচ্ছে 7। আমরা এটা বসিয়ে দিই, তাহলে দেখো এইটি যেহেতু একটি ভগ্নাংশ হচ্ছে, তাহলে 7a/2। এরপরে নিচে যে অংশটি রয়েছে দেখো একটু খেয়াল করে, সাদা, এটা আমরা একটু কালার করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এ ও সি এটিও একটি ত্রিভুজ, আর এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখো, এই 8 আর ভূমিটা হচ্ছে এ। তাহলে দেখো
ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হাফ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু বিসি ইন্টু ওএফ। তাহলে বিসির মানে আর ওএফ এর মান 8 যদি আমরা বসিয়ে দিই, এটা সরল করলে আমরা পাচ্ছি হচ্ছে 4a। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এই টোটাল ত্রিভুজটা, অর্থাৎ টোটালটা একটি সমবাহু ত্রিভুজ এ বি সি। তাহলে এই এ বি সি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a²। এই সূত্রটি তো আমরা জেনেছি। আর দেখো এখানে যে পাইলাম হচ্ছে আমরা আরো তিনটা ত্রিভুজ, সেই তিনটা ত্রিভুজের সমষ্টি কিন্তু, ক্ষেত্রফলের সমষ্টি কিন্তু ওই বড় ত্রিভুজের ক্ষেত্রফলের সমানই, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা সব পেয়ে গেলাম, চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একটু ভালো করে দেখো, ত্রিভুজটা আমরা এখানে এনে দিয়েছি আবার বোঝার সুবিধার্থে। এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আসলে এই দেখো, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফলের সাথে যদি যোগ করি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, আর তার সাথে যোগ করি যদি ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, তাহলে কিন্তু এই যে ত্রিভুজ এ বি সি এর সমানই হবে। আর এইখানে আমরা চারটি ত্রিভুজেরই ক্ষেত্রফলের সূত্র জানি, সেই সূত্র থেকে আমরা মানও বের করেছি, সেই মানগুলো এখানে বসিয়ে দিলে একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ থেকেই আমরা এই এর মান বের করতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এই যে খেয়াল করে দেখো, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হচ্ছে 3a, তাহলে এটা বসিয়ে দিলাম, প্লাস হচ্ছে এই অংশটা খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, আর ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হচ্ছে 4a, এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা একটি সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা এই সমীকরণটা, যেহেতু আমাদের জায়গা কম, পরবর্তী পৃষ্ঠায় করছি। একটু খেয়াল করে দেখো এই সমীকরণটি। প্রথমে এই বাম অংশ ঠিকই রইল, ডান পাশে আমরা একটু সরল করি। লসাগু হচ্ছে 2, তাই 3 এর নিচে একটা 1 আছে, এই 2 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি ফল হবে 2, আর এই 2 দ্বারা 3 একে গুণ করলে হচ্ছে 6a, প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1 হবে, আর 1 দ্বারা 4 এ কে যদি আমরা 7 এ কে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 7a, আর নিচে একটা 1 আছে, 1 দ্বারা 2 কে ভাগ করলে ফল হবে 2, আর এই 2 দ্বারা 4a কে গুণ করলে হবে 8a। তাহলে একটু খেয়াল করে দেখো, বাম অংশটা ঠিকই রইল, ডানে এই উপরের অংশগুলো আমরা যোগ করে নেব। তাহলে আমরা এই যে 6a, 7a আর 8a যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 21a, আর নিচে তো 2 আছে। তাহলে একটু খেয়াল করো, আমরা উভয় পক্ষকে 2/a দ্বারা যদি গুণ করে দিই, তাহলে খেয়াল করে দেখো, এই 2 দ্বারা 4 কে ভাগ করলে ফল হবে 2, আর একটু খেয়াল করে দেখো, এই a দ্বারা a কে যদি আমরা ভাগ করি, অর্থাৎ a² ছিল, এখানে একটা a থাকবে আর অর্থিত থাকছে, আর এই 2 কাটা, আর এখানে a দ্বারা যদি এটাকে ভাগ করি আমরা পাচ্ছি হচ্ছে 21। তুমি অন্যভাবেও এর সমাধান করতে পারো, যেভাবে করতে পারো কোনো সমস্যা নেই। এখন আমরা কি করব, এই যে দেখো এই দুই পাশেই সংখ্যা আছে, এই পাশে শুধু উপরে আছে আর এই পাশে লব হর দুই জায়গায় আছে, আমরা আর গুণন করে দেব। একটু খেয়াল করে দেখো, এখানে থাকছে হচ্ছে √3, আর এই অংশটা দেখো, এই যে উপরে আছে হচ্ছে 21 আর নিচে আছে 2, এই দুইটা এখন গুণ হয়ে হবে 42। তাহলে দেখো এখানে a এর মান বের করলে হয়ে যাচ্ছে, তাহলে a সমান হচ্ছে এই যে 42 আছে, 42 কে আমরা কি করব, 42 কে √3 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এই 42 কিন্তু 3টা 14 গুণফলের সমান, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এখানে আসছে 14 × 3, আর তাহলে ওই 3 কে যদি আমরা √3 দিয়ে ভাগ করি তাহলে একটা √3 হবে, তাহলে এর ফলটা হচ্ছে 14√3। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেলাম এর মানটা হচ্ছে 14√3। এইভাবেও তুমি উত্তর লিখতে পারো, অথবা ক্যালকুলেটরের সাহায্যে তুমি দশমিকেও লিখতে পারো। যদি তুমি দশমিকে লেখো তাহলে হচ্ছে দেখো 24 রুট হচ্ছে 2487। তাহলে তুমি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো। এটা যদি তুমি ক্ষেত্রফল বসিয়ে দাও তাহলে পেয়ে যাবে ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কিন্তু তুমি পেয়ে গেলা, সেটি হচ্ছে 24.24787 সেন্টিমিটার প্রায়। যেহেতু এইগুলো একটি অমূলদ সংখ্যা, সেই জন্য গুণ করলে এর মান শেষ হবে না বিধায় আমরা যেহেতু পুরোটা লিখিনি বা লিখতে পারবো না, সেই জন্য আমরা কি করলাম, এটাকে প্রায় লিখে দিলাম। এখন এই মানটা আমরা বসিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে দেখো √3/4 a² মানে হচ্ছে এই মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে পেয়ে গেলাম হচ্ছে 254.61 বর্গ সেন্টিমিটার প্রায়। এখন তোমাকে একটি বাড়ির কাজ দিচ্ছি,
দেখো পাশে একটি চিত্র আছে। চিত্রে এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। এবি, বিসি, সিএ এর মধ্যবিন্দু যথাক্রমে ডিই ও এফ। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলের অনুপাত নির্ণয়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।